রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের প্রথম খণ্ডের ছুটি গল্প। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক। সে বালক দিকে সর্দার ফটিক চক্রবর্তী। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। তারা ঠিক করল সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। যে ব্যক্তির সেই কার ছিল তার বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হইয়া তারা খুশি হইয়া সেটা গড়াইতেছে। কিন্তু ফটিকের কনিষ্ঠ ভাতা মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির উপরে গিয়া বসিল। ফটিক মাখনলালকে এসে বলল, সরে যা, আমরা এটা গড়াবো। ফটিক বলল, মার খাবি, সরে যা। মাখনলাল সরল না। ছেলেরা কোমর বাড়ি ঠেলিতে আরম্ভ করিল। মারো ঠেলা হেইয়া, সাবাস জোয়ান হেইয়া। গুড়ি এক পাক গড়িতে না গড়িতে মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সময় ভূমিষ্যৎ হইয়া গেল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। এরপর মাখন ঘরে গিয়ে মাকে নালিশ করল। মাখন অর্ধনিমগ্ন নৌকার গুড়াইয়ের উপর চড়িয়া বসিয়া চুপচাপ করে ঘাসের গোড়া চিবাইতে লাগিল। আমার সময় একটা বিদেশি নৌকা কাটে আসে লাগিল। লোককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? ফটিক বলল, ওই ওটা, কিন্তু তিনি বুঝলেন না কোথায়। আবার জিজ্ঞাসা করলেন, কোথায়? সে বলল, জানিনি। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করে চক্রবর্তীতে গিয়ে সন্ধান চলিলেন। সময় বাঘ দিয়ে হাসে কইল, ফটিকদা মা ডাকছেন, যাবে না বলল। কিন্তু বাঘা তাকে বলপূর্বক নিয়ে গেল। দেখা মারা তার মা বললেন, তুই মাখনকে মারলি কেন? কইল, না মারিনি। মারিনি। মাখনকে জিজ্ঞাসা করে। মাখন বলেছে মেরেছে। কিন্তু ফটিকের এই মিথ্যা কথা সহ্য হইল না। দ্রুত গিয়ে মাখনকে সশব্দে চড় মারিল। এমন সময় সে ভদ্রলোকটি ঘরে আসলে। ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কইল, ও মা, এই যে দাদা, তুমি কবে এলে? লইয়া গড় করিয়া প্রণাম করিলেন। পশ্চিমে কাজ করে বউ পর দেশে ফিরিয়া আসে বিশ্বম্বর ও তার ভগ্নীকে দেখিতে আসিয়াছেন। ফটিকের দুষ্টুমি কথা জানতে পেরে তিনি বলেছেন তিনি কলকাতায় নিয়ে যাবেন ফটিককে। ফটিক কলকাতায় যাবে বলে উৎসাহিত হয়ে উঠেছে। বারে মামাকে বলছে কখন যাবে। যাত্রাকালে আনন্দে বসত তার চেয়ে বুড়ির লাটায় সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে বুক দখল করবে পুরা অধিকার দিয়া গেল। কলিকাতা মার বাড়ি পৌঁছে প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি ফটিককে দেখে অসন্তোষ হইলেন। মামি স্নেহহীন চোখে সে যে অনাবশ্যক হয়ে উঠেছে তা ফটিককে কষ্ট দিত। ওর মধ্যে এইরূপ অনাদর, এরপর আবার চারিবার জায়গা ছিল না। দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। মামা তাকে স্কুলে ভর্তি করে দেন, কিন্তু সে নিজে খাপ খাওয়াতে পারেনি। স্কুলে তাহার মামাতো ভাইরা তাহার সেই সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত। সেবার মধ্যে ফটিকের একদিন বই হারিয়ে যায়। দেখে পড়তে ভালো লাগে না, এর মধ্যে বই হেরে যাওয়ায় সে নাজেহাল হয়ে ওঠে। আমি কি বই হেরে যাওয়ার কথা বলে মামি অনেক কটু কথা বলেন। এই যে পরের পয়সা নষ্ট করিতেছি এই মনে করে তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। স্কুল হইতে ফিরে সেই রাতে তার মাথা ব্যথা করিতে লাগিল, গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তার জ্বর আসছে। সময় এক কর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া কাহার কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিয়া তাহার লজ্জাবোধ হইতে লাগিল। পরদিন প্রাতকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে খোঁজাখুঁজির পর তার মামা পুলিশে খবর দেন। এদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে। দুজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে দরাদরি করে নামায় বিশ্বম্বরবাবুর নিকট উপস্থিত করিল। আমি তাহাকে দেখিয়া বলিয়া উঠিলেন, কেন বাবু, পরে ছেলেকে নিয়ে কেন এত কর্মবুক? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। ফটিক কাঁদিয়ে উঠে কইল, আমি মার কাছে যাচ্ছিলাম, আমাকে ফিরিয়ে এনেছো কেন? ঠিক জ্বরের ঘুরে বলল, মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্বরবাবু রুমালের চোখ মুছে সস্নেহে ফটিকের শীর্ণতপ্ত আত্মানে হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। ঠিক আবার বিড়বিড় করে বকিতে লাগিল, বলল, মা, আমাকে মারিস নে, মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। বিশ্বম্বরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কইলেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। দিন ডাক্তার বললেন অবস্থা বড়ই খারাপ। ঠিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিল, এক বাও মেলে না, দু বাও মিলে না। কলিকাতা আসিবার সময় সে এটা শুনেছিল। এমন সময় ফটিকের মা জোরের মতো করে প্রবেশ করিলেন। জের উপর আচার খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন, ফটিক, শোনা, মানিকা মার। হাটেই যেন অতি সহজে তাহার উত্তর দিয়া কইল, হা। মা বা ডাকিলেন, হরে ফটিক, বাপদণ্ডে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকে লক্ষ্য না করে মৃদুস্বরে কইল, মা, এখন আমার ছুটি হয়েছে, মা, এখন আমি বাড়ি যাচ্ছি। এখানেই গল্প সমাপ্ত। পৌষ 1299 বঙ্গাব্দে লিখিত।